আমি বেশি হ্যাপি ছিলাম না, বাট আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে রিলেশন করার পরে মানে যখন আমার বাবু পেটে আসে, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমি বলি কি যে আম্মা এরকমের আমার মারধর করে আমার পক্ষে থাকা সম্ভব না। তো আমার শ্বশুর শাশুড়ি বলে যে তুমি একটা বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিয়ে নিলে পরিবর্তন হয়ে যাবে। তো তখন আমার হাজবেন্ড পরিবর্তন হয় নাই গো। আর মানে আমার শ্বশুর শাশুড়ির বাইরে তার আরো 3টে বউ ছিল, আমি তার ঘরে 4 নাম্বার ছিলাম। একদিন আমি তার ফোন রিসিভ করছি, রিসিভ করার পর একটা মহিলা আমাকে ফোন করে গালাগালি করতেছে, কই তুমি ওর ফোন কেন রিসিভ করছো? আমি কই দেখেন আপনি মহিলা ল্যাঙ্গুয়েজ খারাপ করেন, আমার সাথে ভালো মতো কথা বলেন আপনি, আমি আপনার সাথে ভাষা খারাপ করতেছি না। তখন বলে তোমার কি? আমি আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড। আমি আপনার ভাষা করতে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের গল্পে। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক অসহায় বোন, তার জীবনের কিছু কথা নিয়ে আমাদের সামনে এসেছে। চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন বোন? এই তো আলহামদুলিল্লাহ, বেশি ভালো নাই তো আমি। বেশি ভালো নেই এই বিষয়েই তো আসছেন, আমরা সেটা শুনবো। তো প্রথমে একটু নামটা এবং দেশের বাড়িটা জানতে চাচ্ছি আপনার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম বিউটি, আমার দেশের জেলা রাজবাড়ি, থানা পাংচাতে। আমি থাকি ঢাকা মিরপুর 1 নম্বরে। মিরপুর 1 নম্বরে, হ্যাঁ। আচ্ছা, একটু গ্রামে ছিলেন পড়াশোনা এবং আপনার এত বড় হওয়ার কারণ এবং কোথায় কি ছিলেন? আমি বাট শুরু থেকে আমি ঢাকাতে বড় হয়েছি, জামগড়াতে। এখানে আমার পরিবার শুধু ঢাকাতে ছিল, আমি ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছি, আর আমি এ পর্যন্ত ঢাকাতেই থাকি। তো আমি গ্রামে যা বেশি দিন থাকি না। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কে আছে আপনার? আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে আলহামদুলিল্লাহ। তারা কে কি করে? আপনি পড়াশোনা করছেন, এই বিষয়ে একটু বলেন আমাদের। আমার বাবা গ্রামের একজন কৃষিকাজ করে, আম্মু একজন গৃহিণী। তো আমার একটা মেয়ে আছে, ও লেখাপড়া করে। আপনার মেয়েও আছে? হ্যাঁ। তার মানে আপনার বিয়েও হয়েছে? জি। আচ্ছা, বিয়েটা আসলে কিভাবে হয়েছে? আপনি পড়াশোনা করতে পারেননি? না, আমি পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, কেন করতে পারেননি বোন? কেন করতে পারিনি? আমার পরিবারের তখন আর্থিক অবস্থা মানে খুব খারাপ ছিল, খুব। আচ্ছা। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ছিল, যে আমার বাবা যে আমাদেরকে 3 বেলা খাওয়াবে সেই সাধ্যটা তখন আমাদেরকে ছিল না। আচ্ছা। যখন আমার বাবা মানে আমরা অনেক কষ্ট করছি লেখাপড়া, এই কারণে আমরা করতে পারি নাই। কয় ভাই বোন ছিলেন আপনি? আমরা 3 বোন 1 ভাই। ভাই বড় না আপনি বড়? না, আমার বোন বড়। ভাই ছোট? হ্যাঁ, ভাই সবার ছোট। আচ্ছা, এই যে আপনি বড় হওয়াটা ঢাকায় ম্যাক্সিমাম বড়, বাবা কি করতেন? বাবা তখন আপনার রিক্সা চালাতো। ঢাকায় রিক্সা চালাতো? হ্যাঁ, ঢাকায় রিক্সা চালাতো। দারিদ্র ঘরের মেয়ে এক কথায় বললেন। গ্রামের বাড়িতে তেমন কেউ কিছু নেই? না না, আমাদের গ্রামের বাড়িতে তেমন কোনো কিছু নাই। আচ্ছা, এই যে ঢাকায় বড় হয়েছেন, তারপরে বললেন আপনি একটা মেয়ে আছে, অবশ্যই তো বিয়ে শাদী হয়েছে, নাহলে তো মেয়ে আসতো না। তো আসলে এই বিয়েটার শুরু থেকে একটু জানতে চাচ্ছি, আপনার প্রথম জীবনের নতুন জীবন শুরু করেছিলেন কিভাবে? নতুন জীবনটা বাট আমি শুরু করছিলাম, আমার আগে একটা বিয়ে হয়েছিল, সেই হাজবেন্ডের সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে। তো আমি লাইকি নামের একটা অ্যাপস চালাই। এই অ্যাপসে আমার একটা গ্রুপ আছে, বিপি সততা। তো আমি আমার গ্রুপের চেয়ারম্যান যে তাইজুল ইসলাম, উনি আমার লাইকিতে আসতে মাঝে সাথে কিছু ডায়মন্ড গিফট করতে। গিফট করার পর একদিন আমার বলতেছে, চেয়ারম্যান আমি তোমাকে গ্রুপে ঢুকবো। আমি আপনাকে গ্রুপে ঢুকলে অনেক নিয়ম কারণ আছে, আপনার ফোন নাম্বারটা আমার অ্যাডমিনের কাছে দিয়ে। আমরা একটু পিছনের কথা জানতে চাচ্ছি, এটা বর্তমান অবস্থার সমস্যার কথা বলছেন। হ্যাঁ, আপনার যে বিয়েটা হয়েছে, প্রথম জীবনটা শুরু করেছিলেন, ওইখান থেকে একটু জানতে চাচ্ছি আপনার বিয়েটা কিভাবে হয়েছে। মানে এই তাইজুল ইসলামের সাথে? না না, আগেরটা। আপনার প্রথম? আমার প্রথম বিয়ে হয়েছিল আমার পারিবারিক ভাবে। হ্যাঁ, ছেলে কি করতেন? ছেলে হয়েছে আপনার কৃষি কাজ করতো। গ্রামের? হ্যাঁ, আমাদের গ্রামের। পরিচিত? হ্যাঁ, পরিচিত আমাদের। তারপর কতদিন সংসার করেছিলেন? ওইখানে আমি সংসার করছি আপনার 7 বছর। 7 বছর? আচ্ছা, কেমন ছিলেন সেখানে? প্রথম স্বামী? হ্যাঁ, প্রথম স্বামী আমার। আচ্ছা, সৈয়দ ইকরাম মির, তার বাড়ি খুলনাতে। তো তখন আমি বলতেছি আপনি কি হয়? আমার হাজবেন্ড। আমি কোথায় থাকেন আপনি? আমি থাকি হয়েছে ঢাকা মোহাম্মদপুরে। আমি আপনার নাম্বারটা মোবাইল থেকে নিয়ে নিচ্ছি, আমি পরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার হাজবেন্ডের ফোনের থেকে নাম্বার নিচ্ছি। তখন আমি শুরু থেকে ছিলাম আপনার ঢাকা কল্যাণপুরে। আচ্ছা, প্রথম হাজবেন্ড নিয়ে ঢাকা কল্যাণপুরে ভাড়া ছিলাম। ওইখান থেকে যখন আমার বেবি হয়েছে তখন আমি জানতে পারছি যে আমি তার 4 নাম্বার বউ, তার আরো 3টে বিয়ে আছে। আচ্ছা, এই যে আপনি বললেন 4 নাম্বার ওয়াইফ, কিন্তু আপনার পরিবারের মাধ্যমে বিয়ে হয়েছিল, এখানে আরেকটা প্রশ্ন রেখে গেলাম আমি।
সেই পরিবার কি জানতো না তার চারটা না কেউ জানতো না ওয়াইফ আছে না না কেউ জানতো না বিয়ের আগে কোনো খবর নেই না বিয়ের আগে সে বলছে যে আমি কোনো বিয়েই করিনি তার বাবা আমার ডাইরেক্ট বলছে আমার ছেলে কোনো বিয়েই করেনি যদি বিয়ে করতে বউ তো আমাদের বাড়িতে আসতো আমরা তো একদিন হলেও জানতে পারতাম তার পরিবারও জানতো না না তার পরিবারও জানতো না তার মানে তারা ক্লিয়ার ছিল হ্যাঁ সে মানে ধরেন তবে এটা তার একটা বিজনেস যেখানে গেছে বিয়ে করছে একটা দুইটা বাচ্চা আছে মহিলাটারে ফেলা দিয়েছে নাম্বার ব্লক মারছে নাম্বার ডিলিট করছে আরেকটা মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়েকে বিয়ে করতেছে সেই মেয়ের সাথে আবার এইগুলো চলতেছে আচ্ছা পরে এই যে 7টি বছর সংসার করেছিলেন 7 বছর পরে জানতে পারলেন না প্রথম দিকে জানতে পারলেন না 7 বছর পরে আমি জানতে পেরেছি তাও তখন আসলে কি পদক্ষেপ নিয়েছিলেন তখন আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে মদ খেত মানে এমন কোনো নেশা নাই যে সে না করতে গাঞ্জা ইয়াবা ট্যাবলেট মানে প্রচুর টর্চারিং মারধর করতো আমাকে রুমের ভিতর আটকে প্রচুর পরিমাণে তখন আমি গ্রামের যে কমিশনার ছিল আনসার ক্যাম্পে ওইখানে বিচার দিলাম কমিশনার বলে কি যে দেখো তুমি ফ্ল্যাট বসে থাকো তোমার যদি মারিয়ে ফেলা দেয় আমরা কিন্তু এর দায়ভার নিব না কো তো তুমি এখনো তোমার সময় আছে তুমি একটা বাচ্চার মা আলহামদুলিল্লাহ তুমি ওকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি তোমার লাইফটা তোমার মতো করে গুছিয়ে নাও পরে আমি এই ধরনের কথা শোনার পরে তাকে আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি 4 বছর এইভাবে ছিলাম আমি একজন বিউটিশিয়ান আমি পার্লারে জব করি মানে একাই ছিলেন একাই ছিলাম আমি কোনো ছেলের সাথে রিলেশনে ছিলাম না কোনো ছেলের পার্সোনালও ছিলাম না আমি তার সাথে আচ্ছা এই 4টি বছর কি এই সন্তান সহকারে ছিলেন হ্যাঁ 4 বছর আমি সন্তান আমার পরিবারকে নিয়ে আমি থাকছি আচ্ছা সন্তান সহ বাবা মার কাছে ছিলেন না একাই ছিলেন হ্যাঁ আমার মেয়েটা এখনো আমার বাবা মার কাছে থাকে আমি ঢাকাতে একা থাকি আচ্ছা ঢাকাতে সন্তান নিয়েছিলেন বাবা মা তখন কোথায় ছিল বাবা মা দেশে ছিল বাবা মা তো দেশে চলে গেছে তো আমার বেবি যখন আমার ছাড়াছাড়ি হইলো আমার ওই আগের হাজবেন্ডের কাছে তখনকে থেকে আমার মেয়েটা আমার বাবা মার কাছে থেকে এখনো আমার বাবা মার কাছে রয়েছে আমার মেয়ে আপনার বাবা মার কাছে রয়েছে আর এখন আপনি একাই থাকেন হ্যাঁ এখন আমি ঢাকাতে এই 4টি বছর যে আপনি একা ছিলেন 4 বছরের প্রথম থেকে কি তাকে ছেড়ে দিয়েছেন নাকি এই 4 বছর ঝুলিয়ে রেখেছিলেন না প্রথম থেকে আমি তাকে ছাড়াছাড়ি করে দিয়েছি ছাড়াছাড়ি করার পরে ছাড়াছাড়ি করার পর আমি একাই রয়েছি হ্যাঁ আচ্ছা এই 4টি বছর ছাড়ার পরে কি কখনো সন্তানের বা আপনার খবর নিয়েছে না কখনো নেই নাই আপনার তো আলাদা করে দিয়েছে কিন্তু সন্তান তো আলাদা কখনো সে সন্তানের খবরটা এখনো নেয় না আমার সন্তানের পাও ভাঙ্গে 1 মাস 10 দিন পঙ্গু মেডিকেলে ছিলাম একটা দিনও আমার হাজবেন্ড দেখতে আসে নাই আমার সন্তানকে আচ্ছা সন্তানের ভরণ পোষণ আমরা জানি আইনানুগভাবে বাবা দিয়ে থাকে সে একদম বলে যে আমি খোলা তালাক দিয়ে দিয়েছি আমি সন্তানের কোনো গরম পোশাক দেব না গো সে ডাইরেক্টলি বলে আচ্ছা পরিবারকে কি জানানো হয়েছে এই বিষয়টা যে আপনাদের সন্তান আমি কি করব পরিবার আমি আমার ননদের বাসায় গেছি আমি আমার শাশুড়ির কাছে গেছি আমার শাশুড়ি বলে যে আমরা দেখতেছেন আমরা নিজেরাই তো চলতে পারি না তো আমাদেরই খোঁজ খবর নেন আমি তোমাদের কি বলবো আর তোমাদের ভিতর তো ছাড়াছাড়ি হয়ে গেছে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও এটা আমার শাশুড়ির কথা ছিল যে তুমি ট্যাগেল করো তুমি নিজের পায়ে নিচে দাঁড়ায় ওকে দেখাইয়া দাও আচ্ছা বলেন তখন তো আপনি বলা উচিত ছিল যে আমি তো চলে গেছি বা আমার সেপারেট করে দিয়েছি কিন্তু আপনাদের সন্তান আমি কিভাবে রাখবো এখন আমার শাশুড়ি সেটা বলতেছে ও যদি খরচ না দেয় আমরা কিভাবে দেব আচ্ছা তখন পরিবার কোনো দায় নেয়নি না পরিবার কোনো দায় নেয় নাই তারপর থেকে আপনি একাই জীবন যুদ্ধে নেমেছেন হ্যাঁ তারপর থেকে আমি এই 4 বছর একাই আমার জীবনের সাথে আমি যুদ্ধ করে যাচ্ছি এই পর্যায়ে পরিবারের কি ভূমিকা ছিল আপনার পরিবারের এই পর্যায়ে আমার পরিবারের ভূমিকা ছিল যে এখান থেকে যতক্ষণ তুই ছাড়াছাড়ি করেই দিছস তো বাচ্চাটাকে মানুষের মধ্যে মানুষ কর মানুষের জীবন তো ভুল একবার 2 বের করে কিন্তু আমার এই বিয়েটা আমি করেছি আমার পরিবারের না জানায় আচ্ছা এখন পরিবার বলতেছে তোমার মতন তুমি থাকো হ্যাঁ এখন আমার পরিবার বলতেছে তোমার মতো তুমি থাকো কেন তুমি তোমার কপাল পুরাইছো 4 বছর একা ছিলেন এর মাঝে কি কেউ আসতে চেয়েছে এর মাঝে আসতে চেয়েছে আসলে কি বাট আমি কাউকে এলাহ করে নাই গো এলাহ করে নাই কেন আমি তো এক জায়গাতে জ্বলতি আমার 6-7 বছরের সংসার আমি ভাঙ্গে চলে আসছি না আমি সেইখানে সুখ শান্তি পাই নাই বিদায় কিন্তু সেইখান থেকে আমি অনেক দূরত্ব হয়ে গেছি তো আমি চিন্তা করছিলাম যে আমি যদি কিছুদিন এইভাবে থাকি এখন আমার ছাড়াছাড়ি হয়েছে এখন বিয়ে করে সংসার করব কিন্তু না আমি কিছুদিন থাকি এইভাবে থাকার পরে তারপরে ডিসিশন নেব এই 4টি বছর আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন আপনি এই 4 বছর আমি পার্লারে জব করি আমি একজন বিউটিশিয়ান আমি এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম অনেক সময় দেখি বিউটিশিয়ান মেয়েরা বলে একটু অন্যরকম হয় আসলে কি আপনি সেই লাইনে ছিলেন না কখনো না আসলে হাতের 5টা আঙ্গুল এক সমান না আচ্ছা কেমন কর্মজীবন নিয়ে ছিলেন কর্মজীবনটা নিয়ে অনেক ভালো ছিলাম ভাইয়া অনেক ভালো একটা সুন্দর একটা জীবন ছিল অনেক হ্যাপি ছিলাম আমি আমার কর্মজীবন নিয়ে আচ্ছা এই কর্মজীবন নিয়ে হ্যাপি ছিল আমরা সেই পরবর্তীতে আসলে তারপর কি হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে আসতেছি দর্শক আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ
এবং আমরা আবারও আসতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।